রাজ্য কেতুপুর ছোট্ট কিন্তু সমৃদ্ধশালী। রাজমাতা সুচন্দ্রা তার দুই ছেলে শ্বেতকেতু ও কালকেতুকে নিয়ে বড়ই সুখে দিন কাটায়। বড় ছেলে শ্বেতকেতুই রাজা। সারাদিন রাজকার্যের পর সন্ধ্যায় দুই ভাই নিবিষ্ট মনে পাশা খেলে। এই পা! এবারও তুমি হারলে দাদা। মহারাজ, এরা আপনার সাক্ষাৎ প্রার্থী। কি খবর ভাই সাহেব? মহারাজ, কদিন ধরে গ্রামে এক উৎপাত শুরু হয়েছে। গরু, মোষ, ভেড়া, ছাগল সব হঠাৎ হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে। জঙ্গল প্রান্তের গ্রাম, তাই ভয় হয় বাঘ ভাল্লুক না হোক চোর ডাকাতের কাজ হলেও হতে পারে। না না, ভয়ের কিছু নেই। আমি সৈন্য দিচ্ছি, ওরা জঙ্গল সীমানা পাহারা দেবে। সৈন্য পাঠাচ্ছ, পাঠাও দাদা, আপত্তি নেই, কিন্তু সাথে আমিও যাব। একবার নিজের চোখে চারিদিকটা দেখে আসবো। বেশ, যা তোমার ইচ্ছা। কথা মতো পরদিন সকালে কালকেতু বেশ কিছু সৈন্য নিয়ে রওনা দিলেন। এদিকে জঙ্গলে দূর দূর রোজ রোজ পশু মাংস খেয়ে খেয়ে মুখে অরুচি ধরে গেছে। নর মাংস হলে বেশ ভালো হতো। আপনি বোকা, তা না হলে ইচ্ছে করলে মানুষ খেতে পারে। কি করে? শুনুন, কেতুপুরের ছোট রাজকুমার কালকেতু জঙ্গল পরিদর্শনে এসেছেন। দারুণ দারুণ বুদ্ধি দিয়েছিস তো। ওই ওই দেখুন ছোট রাজকুমার কালকেতু। দাঁড়াও, দেখাচ্ছি মজা। জঙ্গল থেকে এক কান্নার আওয়াজ আসছে না? কোন স্ত্রী লোকের কান্না। তুমি এখানে দাঁড়াও, আমিও বরং এগিয়ে দেখি। কে আপনি বুড়িমা? এই জঙ্গলে বসে কাঁদছেন কেন? কে আমি তা দেখতে চাস? নে দেখ তবে। আহ! আহ! ছাড়, ছাড় বলছি। ছাড়বো, হ্যাঁ ছাড়বো, তবে সেটা আমার মুখে। যুবরাজ, জঙ্গল থেকে একটা চিৎকারের শব্দ কানে এলো না? হ্যাঁ, এক দুর্ধর্ষ ডাকাত। যুদ্ধে তাকে বধ করলাম, তারই অন্তিম শব্দ শুনছো। চলো এবার প্রাসাদে ফেরা যাক। সত্যি ভাই, আজ তোমার বীরত্বে আমার বুক গর্বে ভরে উঠছে। বলো তুমি কি চাও? আজ আমি আপনার সাথে পাশা খেলতে চাই। যদি আপনি হেরে যান তবে আমি এই রাজ্যের রাজা হব, আর আপনি এই রাজ্য ত্যাগ করে চলে যাবেন। বেশ, আমি রাজি। পাশা খেলতে বসলো শ্বেতকেতু, কিন্তু ভাই রূপী রাক্ষসের মায়াজালে পরাজিত হয়ে রাজ্য ত্যাগ করতে যাচ্ছে ঠিক সেই সময়। কালকেতু, তুমি যা করছো তা অত্যন্ত অন্যায়। ভুলে যেও না, আমি এখন রাজা, তাই মুখ সামলে কথা বলবে, না হলে। না হলে কি করবে? বে কি করব? বেশ, দেখো তবে। প্রহরী, আদেশ মহারাজ। একে এই মুহূর্তে কারাগারে নিক্ষেপ করো। এনাকে কারাগারে? কি হলো, কথা কানে গেল না? না না না, যাচ্ছি মহারাজ, যাচ্ছি। আসুন রানীমা। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো? রাজ্য ত্যাগ করবে নাকি মৃত্যুদণ্ড দেব? না না ভাই, যাচ্ছি। রাজ্যচ্যুত শ্বেতকেতু সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়ান, আর রাত্রে কোন মন্দিরে থাকেন। এদিকে রাক্ষসের অত্যাচারে সারা দেশে ত্রাহি ত্রাহি রব উঠল। তার হাত থেকে মানুষ পশু পক্ষী কেউ বাঁচতে পারত না। এমনই একদিন ওম নমঃ শিবায়। মহারাজ শ্বেতকেতু, দেবাদিদেব, মহাদেব, প্রণাম। আজ তোমার প্রজারা এ রাক্ষসের অত্যাচারে অতিষ্ঠ।
তুমি দেশে ফিরে যাও। তা কি করে সম্ভব? আমার রাজ্য তো আমার ভাইকে দান করে দিয়ে এসেছি। সে তোমার ভাই নয়, সেই রাক্ষস তোমার ভাইকে বধ করে তার রূপ ধরে আছে। এই নাও শুল, নিজ রাজ্যে ফিরে তাকে এই শুলের দ্বারা বধ করে পুনরায় সিংহাসনে বসে রাজ্য শাসন করো। যথা আজ্ঞা মহাদেব। তোমার সাহস তো মন্দ নাও, আমার থেকে সিংহাসন দাবি করো। সিংহাসন পাওয়ার আগে তুমি নরকে দর্শন পাবে। তোমার আগুনকে তো আমি মাঝপথে আটকে দিলাম, দেখি তো তুমি আমার এই ত্রিশূলটাকে কেমন করে আটকাও। রাজন, শ্বেতকেতু তো রাক্ষসকে মেরে পুনরায় কেতুপুরের রাজা হলো। রাজমাতা সুচন্দ্রাও কারাগার থেকে মুক্তি পেল। কিন্তু আমার মনে একটা প্রশ্ন বরাবরই উকি দিচ্ছে, রাজা শ্বেতকেতু রাজ্য ত্যাগের সময় সাথে করে কেন নিজের মাকে নিয়ে গেল না? কারণ রাজা শ্বেতকেতুর নিজেরই থাকা খাওয়ার ব্যবস্থা নেই। সেখানে সাথে করে অপর কাউকে নেওয়া তো চরম মূর্খতার পরিচয় দেওয়া মাত্র। তাই শর্ত মতো আমি চললাম।